আসসালামু আলাইকুম এন্টার টিভি সকল দর্শকদের শুভেচ্ছা। আজকের এন্টার টিভির আয়োজনে প্রতিদিনের রাজনৈতিক টক শো রাষ্ট্রচিন্তা। আজকে রাষ্ট্রচিন্তার বিষয় ধরা হয়েছে ছাত্র রাজনীতি, নেতৃত্ব তৈরি কারখানা নাকি সহিংসতার কেন্দ্র। এই বিষয়ে আজকে কথা বলবে আমাদের দুজন একেবারেই তারুণ্যদীপ্ত অতিথি উপস্থিত আছেন। দর্শক, আমরা একটু পরিচয় করে দিই। আমার ডানেও আছেন তৌসিফ মুস্তফা তকি, সদস্য সচিব, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটি। আমার বামে আছেন মুফতি মামুন হোসেন হাবিবি, প্রিন্সিপাল উম্মুল কোরআন মডেল মাদ্রাসা আশুলিয়া। দুজন অতিথি থেকে আমরা আজকে জানবো আমাদের ছাত্র রাজনীতির একাল সেকাল এবং আগামী দিনে এই ছাত্র রাজনীতি হয়ে উঠে আসলে ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু। আপনি নিশ্চয়ই জানেন দর্শক, 1952 সালে ভাষা আন্দোলন, 71 সালে মহান মুক্তিযুদ্ধ, প্রত্যেকটি 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, প্রত্যেকটি আন্দোলনের সাথে এদেশের ছাত্র সমাজই জড়িত ছিল এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছে। গণতন্ত্র যখনই হোঁচট খেয়েছে, গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্র ভূমিকা পালন করছে। সম্প্রতিকালের আমরা দেখছি সেই ছাত্ররাই আদর্শ বঞ্চিত, বিবেক বঞ্চিত, সংগঠন কানা হয়ে তাদের আদর্শ হারিয়ে আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা আজকে আমাদের দুজন বিজ্ঞ অতিথি উপস্থিত আছেন। আমরা একটু একাল সেকাল এবং ছাত্র রাজনীতি সব কিছু নিয়ে আদি অন্ত সব কিছুই জানবো। দর্শক, আপনারা দেখতে থাকেন পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে থাকবো, উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা। আমি একটু প্রথমে যাচ্ছি মুফতি মামুন হোসেন হাবিবি আপনার কাছে। যেই ছাত্র রাজনীতি ইতিহাস ছিল, ঐতিহ্য ছিল, কালক্রমে আপনি নিশ্চয়ই জানেন সকল ইতিহাসের সাথে ছাত্র রাজনীতির একটা ওতপ্রোত সম্পর্ক আছে। কাল পরিক্রমায় আমরা দেখছি এই রাজনৈতিক সংগঠনগুলো আসলে তাদের মূল সংগঠনের হাতিয়ার বা লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হয়। এখান থেকে আসলে পরিত্রাণের উপায় কি? আপনি নিশ্চয়ই জানেন বাংলাদেশে আওয়ামী লীগের জন্মের আগেও ছাত্রলীগের জন্ম হয়েছিল, অর্থাৎ ইতিহাস ছিল, ঐতিহ্য ছিল ছাত্র সংগঠন। কাল পরিক্রমা আমরা দেখেছি সেই ছাত্র সংগঠন অনেক সময় হেলমেট বাহিনীতে পরিণত হয়েছে, লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে। এই যে আদর্শ বিবর্জিত, তার মূল আসলে কারণটা কি বলে মনে করছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ, সম্মানিত প্রাজ্ঞ সঞ্চালক, সম্মানিত অতিথি, দেশ প্রবাস থেকে যারা দেখছেন শুনছেন, সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে সম্পৃক্ত হওয়ার জন্য। তো আজকে যে বিষয়টি সামনে আনা হয়েছে, ছাত্র রাজনীতির ঐতিহ্য হারিয়ে গেছে। আসলে এই ছাত্র রাজনীতির ঐতিহ্য আমরা কিছুটা সর্বশেষ দেখেছি 24-এ, যে দেশ যখনই ক্ষতিগ্রস্ত হয়, দেশ যখনই আমরা একেবারে বলতে পারি খাদের কিনারায় যখন চলে যায়, সে জায়গার থেকে দেশকে কিন্তু যুগে যুগে ছাত্র সমাজ বাঁচিয়েছে। এটা বাস্তবতা। ছাত্র সমাজের হাত ধরে দেশ আলোর মুখ দেখেছে, কিন্তু সেই দেশ আবার বারবার পথভ্রষ্ট হয়েছে। এখন এই জায়গায় আমাদের কিছু আমূল পরিবর্তন দরকার। ছাত্র সমাজের যে দোষগুলার কারণে, যে সমস্যাগুলার কারণে আজকে ছাত্র সমাজ তাদের ঐতিহ্য হারিয়েছে, সবচাইতে বড় কারণ হচ্ছে এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি। এখন তাদের মাদার সংগঠন যেটা, সে মাদার সংগঠন তাদেরকে যা আদেশ করবে, তাদের এই ছাত্র সংগঠন সে আদেশের পরিপূর্ণ বাস্তবায়ন করে। মনে হয় যেন তাদের কোনো স্বকীয়তা নেই, আদর্শ নেই। এই দলগুলোই সাধারণত যে তার লেজুর ভিত্তিক রাজনীতি, মনে হয় যেন তাদের নিজস্ব বলতে কিছু নেই, একটা অবস্থা। আমি যদি উদাহরণ দেই, আসলে মাঝে মাঝে কিছু কথা বলতে চাই না, কারণ আমরা বলতে বলতে অনেক সময় ক্লান্ত হয়ে গেছি, ক্লান্ত হয়ে যাই। গতকাল আমি একজন শহীদের বোনের বক্তব্য শুনছিলাম। তিনি বলছিলেন যে আমার ভাই হারিয়েছি, এতে কোনো আফসোস নেই, কিন্তু যদি এর মাধ্যমে আমার দেশের পরিবর্তন হতো তাহলে এটা আমাদের সার্থকতা ছিল। তা কেউ ভাই হারিয়েছে, কেউ বাবা হারিয়েছে, কেউ সন্তান হারিয়েছে। আজকে আমাদের শহীদের মায়েরা রাতভর চোখের পানি ছেড়ে ভাবেন, চিন্তা করেন, বোনেরা ভাবেন, চিন্তা করেন যে আমার ভাইটা কেন মারা গেল। এটার কোনো সদুত্তর আমরা কেউ দিতে পারছি না। এটার জবাব দিতে হবে কিন্তু বর্তমানে যারা দেশ চালাচ্ছে তাদেরকেই, কারণ আমার আপনার হাতে এখানে কিছুই নেই। দেশের পরিবর্তনের জন্য হয়তো দেশকে ভালোবেসে আমরা এখানে দুই কথা বলতে এসেছি, কিন্তু বাস্তবতা হচ্ছে এগুলোর জবাব কিন্তু সরকার, রাষ্ট্র তাদেরকে দিতে হবে। এখন দেখুন, আমরা গত কয়েকদিন আগে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী কোথাও যাচ্ছেন সফরে, তার ছাত্র সংগঠনের প্রধান যিনি, মনে হয় যেন তিনি ট্রাফিকের দায়িত্ব পালন করছে। এই ব্যাপারটা আমি একেবারে মোটেও বিরোধিতার জন্য বিরোধিতা করছি না। আমি যেটা মনে করছি, যেমন ধরুন একটা বড় দল, তার অনেকগুলো অঙ্গ সংগঠন আছে। এই অঙ্গ সংগঠনের প্রধান যিনি, তিনি তো মূল সংগঠনের প্রধান যিনি, তার চেয়ারটা হবে 500 চেয়ারটা।
কিন্তু আমরা কি দেখলাম, নির্বাচনী এক প্রোগ্রামে দেখলাম, তখনও তিনি প্রধানমন্ত্রী হননি, বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন তারেক রহমান, তিনার পাশে ছাত্র সংগঠনের সভাপতি গিয়ে বসলেন, তাকে এখান থেকে নামাইয়া সামনে নিয়ে দেওয়া হলো, অথচ কথা ছিল তার পাশের চেয়ারটা থাকা, আর সেও বা এই অবস্থায় অপমান বোধ করছে না, গোটা দেশে ভাইরাল হয়ে যাচ্ছে। আমি এটা একটা সিম্বল বলছি, এটা শুধুমাত্র যে বর্তমান ছাত্রদলের সভাপতির কথা বলছি, বিষয়টা কিন্তু এরকম নয়, এটা আমাদের বাংলাদেশে ধারাবাহিকভাবে চলে এসছে। কিন্তু আমরা দেখি হ্যাঁ আদর্শিক কিছু সংগঠন এমন আছে, আমরা দেখি তাদের মুরব্বী সংগঠন যাদেরকে মানে, অথবা মুরব্বী তাদের সংগঠন নাই আলাদা হয়তো, কিন্তু আদর্শিক মিলের কারণে একসাথে বসে। আমরা দেখেছি প্রধান এখানে বসে, কিন্তু তাদের ছাত্র সংগঠনের প্রধান তার পাশে বসে। এটাই তো হওয়ার কথা ছিল, তার একটা ব্যক্তিত্ব থাকার কথা ছিল, তার শ্রদ্ধাবোধ সম্মানবোধ থাকার কথা ছিল। এটা হারিয়েও গেল কেন? তার কারণ হচ্ছে তার ভিতরে কোনো আদর্শ নাই। আমি কি করতে চাচ্ছি, আমার উদ্দেশ্যটা কি? তার কোনো উদ্দেশ্য নাই। তার উদ্দেশ্য কি? আমি মাদার সংগঠনের স্বার্থ হাসিল করব, মাদার সংগঠনের লাঠিয়াল বাহিনী। আমার বলতে কোনো কিছু নেই। আমি ছাত্রদের জন্য আমার কি ভূমিকা, তাকে যদি প্রশ্ন করা হয়, আপনি বহু ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, তার সদুত্তর দিতে পারবেন না। ধন্যবাদ মুফতি মামুন হাসান হাবিব। আমরা একটু ঘুরে আসি আমাদের আরেকজন অতিথি তৌসিফ মোস্তফা ত্বকী। যেটা বলছিলেন মুফতি মামুন হাসান হাবিবি, যেটা বলছিলেন আদর্শ না থাকার কারণে, তার ছাত্র সংগঠনের ম্যানিফেস্টো না থাকার কারণে তারা রাজনৈতিক দলগুলো লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হচ্ছে। আপনি কি মনে করছেন, আপনি একটা ছাত্র সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন, আপনি কি মনে করছেন এই ছাত্র সংগঠন দিয়ে আগামী দিনের জাতির কি মুক্তি মিলবে? যেমন ধরেন 1952 সালে আমরা দেখেছি ছাত্র রাজনীতি দিয়েই দেশ পরিবর্তন, 71 মুক্তিযুদ্ধ, 90 স্বৈরাচার, একবিংশ শতাব্দীর পরে আমরা ছাত্র রাজনীতিগুলো একটু ভিন্ন প্রেক্ষাপট দেখছি। কারণটা কি? এতে কি রাজনীতিবিদরা দায়ী, না আমার শিক্ষা ব্যবস্থা দেয়, না আদর্শিকতা দেয়? কোথায় আপনি সঙ্গত মনে করছেন? প্রথমেই আমি মানে এই অনুষ্ঠানের উপস্থাপক উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা ভাই এবং আমার সেটআপে এখানে আমার ভাই বসা সহযোদ্ধা, একসাথে মানে 24-এর আন্দোলনে রাজপথে থাকা হয়েছে, তাকে এখানে পেয়ে আমি অত্যন্ত ধন্য মনে করছি নিজেকে, এবং পর্দার আড়ালে যারা আমাদেরকে এই অনুষ্ঠানটি দেখছে প্রত্যেককে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন, বাংলাদেশের রাজনীতিতে ছাত্র রাজনীতি বা ভারত উপমহাদেশের রাজনীতির মধ্যে ছাত্র রাজনীতির ভূমিকাটাই আপনি 75 to 80% পাবেন, যেখানে সিনিয়ররা নেতৃত্ব দিয়েছে এবং ছাত্ররা তাদের অধিকারের জন্য কথা বলেছে, এবং সর্বশেষ যে বিজয়টা এনেছে সেটা কিন্তু ছাত্রদের মাধ্যমে এসেছে। সেটা আপনি বলতে পারেন গত 18 মাস আগে 24-এর অভ্যুত্থান, আপনি বলতে পারেন 90-এর এরশাদ বিরোধী আন্দোলন, আপনি বলতে পারেন 71 সালের ঘটনা, আপনি বলতে পারেন 69-এর গণ অভ্যুত্থান, আপনি বলতে পারেন ভাষা আন্দোলনের কথা। এই পাশাপাশি আদর্শের কথাটা যে ভাই যে কথাটি বললো, আমি ওনার সাথে সম্পূর্ণ একমত। কিন্তু এর পাশাপাশি আমি একটি কথা, যেটা আমি একজন মুসলিম, আমি ব্যারিস্টার আমদালি ফরমান পার্থ ভাইয়ের সাথে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের একটি দায়িত্ব পালন করছি, সেখান থেকে আমি বলি, আমার নেতা সবসময় একটি কথা বলে, ওনার একটা ডায়লগ আছে যে তরুণ যুবক বা ছাত্ররা রাজনীতিতে না আসলে রাষ্ট্র সঠিক নেতৃত্ব খুঁজে পাবে না, তরুণরা বাঁচলে বাঁচবে দেশ, এবং তরুণরাই হবে আগামীর বাংলাদেশ। এটা আমার নেতার কথা, এবং উনি সবসময় একটি কথা বলে ওপেনলি, সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল আদর্শটা আসলে কোনো ব্যক্তিকেন্দ্রিক না। কিছু কিছু ছাত্র সংগঠনরা ভাই যেটা বলল, তারা আদর্শ থেকে বের হয়ে গিয়েছে, এবং ওই আদর্শটাও ঠিক না। কারণ কোরআনে আপনি হয়তো বা জানেন, ভাই আমার সাথে একমত হবেন, সূরা আল আজহাবের 21 নম্বর আয়াতে একটি কথা মহান আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে আমাদের আদর্শ একমাত্র রাসূলুল্লাহ, দেয়ার হ্যাভ নো আদর্শ। ঠিক আছে, আমরা যদি আমাদের জায়গা থেকে রাসূলের আদর্শটাকে ফলো করি, উনি আমাদের নেতা, উনি আমাদের বেস্ট টিচার, উনি হচ্ছে বেস্ট ফিলোসোফার, তাহলে আজকের দিনে এই জিনিসটাতে আসতে হয় না। এই রাজনীতির পাশাপাশি আমরা কিন্তু এই 24-এর মধ্যে আমরা দেখলাম যে বাংলাদেশের সোনার সন্তান রয়েছে, কিন্তু এর পূর্ববর্তী আমরা একটা জিনিস দেখেছি 17 বছরে, যেখানে ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন হয়ে তারা আমাদের মা বোনদের ক্যাম্পাসে নির্যাতন করেছে এবং ধর্ষণ করেছে, যেটা রেকর্ড 100 পরিমাণ। এই ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন, যাদের খাটের নিচে 100 কোটি টাকা পাওয়া যায়, তারাও একটা আদর্শের উপরে ছিল, কিন্তু সেই আদর্শ আর বর্তমানের আদর্শের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, সেটাও আমাদের স্পষ্ট ভাষায় বুঝতে হবে। আদর্শ কোনটাকে বলে? আমি যখন কোনো ব্যক্তির দিক কেন্দ্রিক হব, যে আমি অমুক বাদের উপরে বসে আছি, তখন সেই আদর্শগুলো হয়ে যায় খারাপ। দেখুন, যারা এখন বর্তমানে ক্ষমতায় রয়েছে বা ইতিপূর্বে যারা ছিল, সেখানে একটা জিনিস রয়েছে, যেটা হচ্ছে সিনিয়রিটি, একটা ডেকোরাম মেনটেন করতে হয়। সিনিয়রিটি ডেকোরাম মেনটেন করতে গিয়ে আপনাকে হয়তো অনেক সময় পিছনে বসা লাগতে পারে, কিছু সময় আপনাকে সাইডে বসা লাগতে পারে। ইট ইজ নট ডিসরেসপেক্ট ইন পলিটিক্স।
ঠিক আছে, সেখানে আপনাকে মেনটেন করতে হবে যে আপনার দলীয় প্রধান কোথায় রয়েছে, আপনার সাথে আপনার সিনিয়ররা মানে কোন ডেকোরামটা ফলো করছে, আপনাকে সেই ডেকোরাম অনুসারে আপনাকে প্রত্যেকটা মেনটেন করে এগিয়ে যেতে হবে। সেটা হয়তোবা কোনো কোনো ক্ষেত্রে চক্ষুকটু হতে পারে, কিন্তু সাংগঠনিকভাবে যদি চিন্তা করা হয় সেটা কিন্তু কোনো ক্ষেত্রে রং না, ইতোপূর্বে আমরা দেখেছি। এবং বাংলাদেশ তথা ভারত উপমহাদেশের যদি আপনি রাজনৈতিক প্রেক্ষাপট দেখেন বা বিশ্বের যদি রাজনৈতিক প্রেক্ষাপট দেখেন, ছাত্ররাই সব কিছু করেছে। আপনি নেলসন ম্যান্ডেলার নাম নেন, আপনি বারাক ওবামার নাম নেন, আপনি এর পাশাপাশি বেশ কিছু আমি নাম নিতে পারি, নেতাজি সুভাষচন্দ্র বোস, তারপর মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, ডাকসুর বিভিন্ন ভিপিরা ছিল, শেখ মুজিবুর সাহেব এবং হোসেন সোহরাওয়ার্দী, তারা কিন্তু ছাত্র রাজনীতি থেকে শুরু করে এই বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে সেখানে তারা এটা নিয়ে এসেছে। আমি একটু সম্পূরক প্রশ্ন করতে চাই, আপনি যেহেতু টানলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক সুলতান মনসুর হাসান, আমানুল্লাহ আমান, মির্জা ফখরুল আজকের, তারেক রহমান, তাজউদ্দিন আহমেদ, খায়রুল কবির খান, রাশেদ খান মেনন, মাহমুদুর রহমান মান্না, প্রত্যেকেই ছাত্রনেতা থেকে আজকের জাতীয় নেতৃত্ব দিচ্ছেন জাতীয় পর্যায়ে। আপনার কাছে আমার প্রশ্ন, এই সকল নেতা যাদের কথা বললেন তারা একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতো বা অন্যান্য বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার নিয়ে, শিক্ষা অধিকার নিয়ে তারা কাজ করত। তাদের একটা সংগঠন, সেই সংগঠনের ব্যানারে তারা শিক্ষকদের সাথে আলোচনা করত, সেখানে ছাত্রদের আবাসস্থলের ব্যবস্থা করত, সেগুলো নিয়ে কথা বলতো। বাট আজকের ছাত্র সংগঠনগুলো সে আদর্শ বিবর্জিত হয়ে আপনি বললেন টাকার মালিক হচ্ছে, সম্পদের মালিক হচ্ছে। এই দায়ী কারা? আজকের এই পর্যায়ে আসার জন্য ছাত্রদের দায়ী কারা? আমার শিক্ষা ব্যবস্থা না রাজনৈতিক দলগুলো? কাকে মনে করছেন আপনি? আমি প্রথমত আপনাকে একটা এক্সাম্পল দিয়ে আমি আপনার প্রশ্নের উত্তরটা দিতে চাই। ক্লাস 5-এর একটা বাচ্চাকে আমরা একটা মুসলিম কান্ট্রি, কনস্টিটিউশন আমাদেরকে এইটাই বলছে যে আমাদের এই দেশ হচ্ছে মুসলমানরাই বেশি প্রাধান্য পাবে, অন্যান্য ধর্ম যারা রয়েছে তারাও সমানভাবে থাকবে। কিন্তু সেই রাষ্ট্রের মধ্যে ম্যাথমেটিক্সে ক্লাস 5 থেকে শেখানো হয় কিভাবে সুদ কষা হবে। তাহলে ওই ছেলেটা পরবর্তীতে আদর্শিক কিভাবে হবে? সে যে কোনো রাজনৈতিক সংগঠনে যাক, সে তো শিখেছে কিভাবে সুদ করতে হবে, ব্যাংকিং ব্যবস্থা শিখেছে। আপনি আদর্শিক কিভাবে বলবেন? আপনি একটা সংগঠনকে শুধু শুধু গালি দিতে পারেন, কিন্তু আমাদের যে প্রাইমারি স্টেজে যে প্রবলেমগুলো আমরা ধীরে ধীরে তৈরি করে দিয়েছি আজকের আমাদের যুব সমাজকে নষ্ট করার জন্য, সেটাকে আপনি কিভাবে দেখবেন? আমাদের প্রবলেমটা আসলে শুধু ওই লেখাপড়াতে না বা কোনো নির্দিষ্ট সংগঠন বা স্পেসিফিক কোনো কিছু না, প্রবলেমটা হচ্ছে আমাদের চিন্তা চেতনায়। আমার নেতা একটা কথা বলে, গণতন্ত্র হলো মাইন্ডসেটের বিষয়। আমি আমার মাইন্ডসেট থেকে পজিটিভ ওয়ার্ক করতে পারবো ফর দ্য কান্ট্রি, আমি আমার মাইন্ডসেট থেকে আমি নেগেটিভ কাজও করতে পারবো। মানে 24-এ যে আন্দোলনটা হয়েছে সেটার মধ্যে শুধু মানে আমরা যারা ছাত্র তারা যে আন্দোলন করেছি ব্যাপারটা তা না, আমাদের সাথে আমাদের মারাও করেছে, আমাদের বাবারাও করেছে, আমাদের চাচারাও করেছে। ধন্যবাদ জনাব তৌকি। আমরা আপনার কাছে আবারও আসবো। আরেকজন অতিথি আছেন মুফতি মামুনুল হোসেন হাবিবি, আপনার কাছে একটু যেতে চাই। যেটা বলছিলেন আসলেই যে আদর্শিক ছাত্র সংগঠন তৈরি করতে আসলেই কি আমরা ব্যর্থ হয়েছি? এই ব্যর্থতার পিছনে আসলে দায়ী কারা? এখান থেকে উত্তরণের পথ কি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, প্রকৃত ছাত্ররা কি আজকে ছাত্র সংগঠনগুলোতে আছে? আপনি একটু আগে অনেকগুলো উদাহরণ দিলেন, আমরা এমনও দেখছি যাদের বয়স 40 ঊর্ধ্ব, তারাও এখন ছাত্র সংগঠনের নেতৃত্ব দিচ্ছে। মানে এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা কি রাজনৈতিক দলে পারপাস সাফ করা, নাকি ছাত্র সংগঠন তার শিক্ষা নিয়ে কাজ করবে, অধিকার নিয়ে? দুটো কারণেই দুই দিকে ধাবিত হচ্ছে কিনা আপনি কি মনে করছেন? আমি আমার প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি আরেকটা বিষয়ে কথা বলি। এই যে ভাইকে আপনি প্রশ্ন করেছিলেন যে ছাত্ররা এখন ছাত্রদের ব্যানারে ছাত্রদের জন্য কাজ করবে কিনা, আমরা তো তার ঠিক বিপরীতটা দেখতে পাচ্ছি। একটা ছাত্র সংগঠন ছাত্রদের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়, 100%। অবাক করার ব্যাপার। মানে ছাত্ররা কোনটা চায়? ছাত্র সংগঠনের মূল কাজটা কি? ছাত্র বান্ধব তারা কাজ করবে, ছাত্র অধিকার নিয়ে কাজ করবে, ছাত্র অধিকার, ছাত্র বান্ধব তাদের কাজ হবে। এখন গোটা ছাত্র সমাজ চায় আমরা হলে এই সুবিধা চাই, গোটা ছাত্র সমাজ চায় আমরা ক্লাসে এই সুবিধা চাই, গোটা ছাত্র সমাজ চায় আমরা ক্যাম্পাসটাকে এরকম দেখতে চাই। এখন আমরা দেখতে পাচ্ছি ছাত্র সংগঠন যেখানে তাদের এই মতামতের পক্ষে থাকার কথা ছিল, তারা উল্টা তাদের বিপক্ষে দাঁড়াচ্ছে এবং তাদের বিরুদ্ধে লাঠি ধরছে, তাদের বিরুদ্ধে অস্ত্র ধরছে। অস্ত্র তারা পেল কোথায়? তাদের বিরুদ্ধে মানে জমির মধ্যে রক্ত তারা ফেলেছে, হ্যাঁ রক্ত ফেলেছে। এবং ক্যাম্পাসগুলোতে দেখবেন অনেক মায়ের বাড়ির সন্তান এই ক্যাম্পাসগুলোতে কিন্তু খুন হয়েছে। এই খুনাখুনি কারা করেছে? এই ছাত্র সংগঠনগুলো করেছে। এখন একটা ছাত্র সংগঠন যেখানে সেবার জন্য যাবে, আমি গিয়েছি কেন ছাত্র সংগঠন করতে? সেবার জন্য। আমি শিক্ষার্থীদের মান উন্নয়ন করতে চাই, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই, শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন করতে চাই। তো এই ব্যাপারগুলো নিয়ে যখন আমি কাজ করবো, এগুলো সবগুলোই তো কল্যাণমূলক
কাজ। জি। এই কল্যাণমূলক কাজ যদি কেউ করতে নাও পারে, সে তো মানুষ মারার কথা না। Exactly. কল্যাণমূলক কাজ করতে গেছে আমি এখানে যুদ্ধ করতে যাইনি তো। আমি এখানে মানুষ পড়তে যাবো কেন? তার মানে এখানে বিশাল এক লাভ লসের হিসাব আছে। মানুষ মারা কিন্তু এত সহজ না। তো লাভ লসের হিসাবটা কি? কারণ হচ্ছে এখানে ক্যান্টিনগুলো আমার হাতে থাকবে, এখানে আশপাশের দোকানগুলো আমার হাতে থাকবে, এখানে বস্তিগুলো আমার কন্ট্রোলে থাকবে, এখান থেকে আমার পকেটে কোটি কোটি টাকা আসবে। আমরা যেটা দেখতে পাই যারা ছাত্র সংগঠনের নেতৃত্ব দিচ্ছে, আধিপত্যকে জাস্ট ঠিক রাখার জন্য, জি। বিস্তার করার জন্য মূলত রাজনৈতিক দলগুলো ছাত্র সংগঠনকে ব্যবহার করছে এবং এক একটা ছাত্র সংগঠনের নেতারা আমরা দেখতে পাচ্ছি কোটি কোটি টাকার মালিক এবং তাদের জীবন মান কিন্তু অন্যরকম। একটা ছাত্র, তার বাবা রিক্সাওয়ালা, তার বাবা চাষা, তার বাবা হচ্ছে কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, তাহলে সে এগুলা কোথায় কিভাবে পেল? আরেকটা কথা বলছেন আপনি যে গুণগত মানটা কেন নষ্ট হচ্ছে, এটার একটা ধারাবাহিক প্রসেস আছে। গুণগত মান নষ্ট হবে না কেন? আমি পড়াশোনাটা যেখানে করছি, দেখুন আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনি একটা স্কুলের শিক্ষক নিয়োগ হবে, সেটা 5 লাখ টাকা 6 লাখ টাকা। স্কুল কলেজের প্রিন্সিপাল নিয়োগ হবে, সেটা 20 থেকে 30 লাখ টাকা। বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নিয়োগ হবে, সেটা ধরেন 50 লাখ টাকার আশপাশে। বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হবে, সেটা 2-4 কোটি টাকার আশপাশে। এখন আমরা দলীয় নিয়োগ তো আছে, দলীয় কোটা। যদি এমন হতো যে টাকার মাধ্যমে তো নিয়োগ হয়েছে, তারপরেও যদি তার একাডেমিক কোয়ালিটি থাকতো, আসলে শ্রদ্ধা দিয়ে কথা বলতে হয় শিক্ষকদেরকে। আমরা যাদের কাছে পড়েছি বিশ্ববিদ্যালয়ে, আমরাও তো এমন দেখেছি, কিছু টিচার আমরা এমন দেখেছি মানে জ্ঞানের সাগরেরা এত ভালো জানে, কিন্তু আমরা এমন কিছু দলীয় নিয়োগের মাধ্যমে যাদের সেখানে চেয়ার পেয়েছে, এমন কিছু টিচারকে আমরা দেখেছি একেবারে অথর্ব, যে সাবজেক্টের টিচার তিনি ওই সাবজেক্টের জন্য পরিপূর্ণ অযোগ্য। এই লোকগুলাকে একদিকে হচ্ছে অযোগ্য লোক নিয়োগ হলো, অপরদিকে টাকার মাধ্যমে অনৈতিক নিয়োগ হলো। এখন আপনি বলেন সে আমাকে কি শিখাবে, সে তার ছাত্রকে কি দিবে? আরেকটা ব্যাপার দেখেন, আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে কি পচনটা ঢুকেছে। বাংলাদেশ একমাত্র দেশ যেখানে ইতিহাস পরিবর্তন হয়। কি মজার ব্যাপার না? এই যে আওয়ামী লীগ আসলে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস একরকম, বিএনপি আসলে স্বাধীনতার ইতিহাস আরেক রকম। আমরা আমাদের সুবিধা মতো আমাদের সংবিধানটাকে বদলাই। এই যে ঘোষক নিয়ে এখন পরিবর্তন হয়, হ্যাঁ, তাহলে এখন স্বাধীনতার ঘোষক সংবিধান অনুপাতে কে হওয়ার কথা? আবার আমরা তো এখন তো এটা আরেক আলোচনায় চলে যাবে, সংবিধান নিয়ে বাংলাদেশে এখন যেটা চলছে, তাই না? এখন আমরা একটু বিষয় থাকতে চাই মেধা পাচার নিয়ে আপনার কাছে আমি প্রশ্ন এখন যেহেতু আজকে আমরা দুজন আপনারা ছাত্র নেতৃত্ব দিচ্ছেন বা দিয়েছেন, আপনাদের কাছেই জানতে চাই আমরা আসলে মেধা পাচার একটা প্রকট আকার ধারণ করেছে, নিশ্চয়ই আপনি জানেন। আপনি যদি একটা পরিসংখ্যান দিই, প্রতি বছর 50 থেকে প্রায় 1 লক্ষ ছাত্র প্রতি বছর বিদেশে উচ্চশিক্ষার জন্য যায়। সবচেয়ে দুর্ভাগ্যজনক এবং ভয়ঙ্কর হচ্ছে এর 90% স্টুডেন্টে পড়াশোনা শেষে আর দেশে ফিরে আসে না। এই যে মেধা পাচার হচ্ছে, এর প্রকৃত কারণটা কি বলে মনে করছেন? এর প্রকৃত কারণটা হচ্ছে অবমূল্যায়ন। প্রকৃত কারণ মানে এক কথায় যদি আমি বলতে চাই, এটা অবমূল্যায়ন। কারণ সে জানে আমি সেখানে ধরেন অর্থনৈতিকভাবে সেখানে ভালো থাকবে, নিরাপত্তার দিক থেকে সেখানে ভালো থাকবে, এরপরে বাংলাদেশে আসার পরে তার জীবনের নিরাপত্তা থাকবে না, বরং যে যত বেশি যোগ্য সে তত বেশি অপমানিত এই বাংলাদেশে হয়। যে যত বেশি নৈতিকতা যার ভিতরে যত বেশি আছে, যেমন বাংলাদেশে মোটামুটি গত 5-7 বছর এটা একটা ট্রেন্ডিং, এটা মোটামুটি সবার মুখে মুখে বলতে পারেন, প্রশাসন হোক যে কোনো জায়গা হোক, কোনো লোক যদি ঘুষ না খায়, উল্টাপাল্টা কিছু না করে, আরে ওই লোক জামাত করে, বাস শেষ। এই যে ট্যাগিং এর মাধ্যমে আপনাকে অপমানিত করা হবে, আপনাকে পদচ্যুত করা হবে, এবং প্রয়োজন বোধে যদি আপনাকে এখানে রাখলে যদি তাদের অসুবিধা হয়, তাহলে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, আপনার লাশও খুঁজে পাওয়া যাবে না। তো সেইখানে কেন আসবে? ধন্যবাদ। কি জন্য মামুন হোসেন, আমরা একটু যেতে চাই তোকে আপনার কাছে, যে কথাটি বলছিলেন মেধা পাচার, এই মেধা পাচারটা যদি রোধ না করা যায় সত্যি এক ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আপনি জানেন যে প্রতি বছর যে বিদেশে পড়াশোনা উচ্চশিক্ষার জন্য যায় তারা ফেরত আসে না। তিনি বলছেন এর অন্যতম কারণ হচ্ছে শিক্ষার পরিবেশ না থাকা, ফিরে এসে কর্মের পরিবেশ না থাকা, নিরাপত্তা না থাকা, তার চাহিদা অনুযায়ী চাকরি না পাওয়া, সেই কথাগুলি তিনি বলছেন বা এই বিষয়গুলো। আপনি কি তাই মনে করছেন মেধা পাচার এটাকে তাহলে রোধ করার উপায়টা কি বলে মনে করেন? পার্শিয়ালি একমত, ঠিক আছে, যে এখানে আমাদের দেখা গেছে আমাদের বাংলাদেশে লেখাপড়ার একটা মান সেটা ওই লেভেলে তারা পাচ্ছে না। কারণ বাংলাদেশে অবশ্যই প্রত্যেকটা দেশের মতো বাংলাদেশেও ক্রিয়েটিভিটি জন্ম নিচ্ছে, কিন্তু তারা যখন তাদের সঠিক মূল্যায়নটা যখন তারা পাচ্ছে না, তারা দেশের বাইরে চলে যাচ্ছে। কারণ বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটিতে যদি না পড়তে পারে, তাহলে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে এইটার যে এক্সপেন্স রয়েছে সেটা তো সবার ফ্যামিলি বেয়ার করতে পারবে না। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ম্যাক্সিমাম পার্সন দেশের বাইরে চলে যায়, তারা কাজের পাশাপাশি হচ্ছে লেখাপড়াটা কন্টিনিউ করতে পারে, এতে করে তাদের জীবনটাও ভালো মতো চলতেছে, ভালো একটা সার্টিফিকেটও তারা অর্জন করতে পারতেছে। কিন্তু এর পাশাপাশি আমি একটা কথা বলি, মেধা পাচারের পাশাপাশি এই যে রিসেন্টলি আমি দেখলাম বাংলাদেশ সরকার মোস্ট প্রবাবলি 10 লক্ষ টাকা দেশের বাইরে যদি যায় তাদেরকে মানে বৃত্তি দিবে, ঠিক আছে।
কিন্তু আমি এইখানে একটা কথা মানে আমার জায়গা থেকে, আপনি যদি 1921 সালে ঢাকা ভার্সিটির দেখেন, প্রতিষ্ঠা লগ্ন থেকে দেখেন, পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটি থেকে কিন্তু প্রচুর পরিমাণে দেশের বাইরে থেকে স্টুডেন্টরা পড়তে আসতো এবং টিচাররাও ছিল দেশের বাইরে। তারা আজকে কোথায়, কেন? আজকে সেই জিনিসটা হয়েছে কি, আমরা আমাদের থেকে বাইরে পাঠাচ্ছি, কিন্তু ওইখান থেকে আমরা বাংলাদেশের উন্নয়নের জন্য কোনো কিছু করতেছি না। কিন্তু সেখানে যদি দেখা যায় আমরা আমাদের ইনস্টিটিউটগুলোকে আরও মানসম্মত করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু দেশের বাইরে থেকে স্টুডেন্টরা বাংলাদেশে এসে তারা স্টাডি করবে এবং বাংলাদেশের রেমিটেন্সও বাড়বে। আমাদের মানে মান ইজ্জত যা কিছু বলেন, বহির্বিশ্ব কিন্তু আমাদের ইজ্জত এত ভালো না, অ্যাকচুয়ালি না। তারা আমাদেরকে কিন্তু এটা মানে এই ইনস্টিটিউটে বলতে আমার কোনো ধরনের বাচ্ছে না যে বহির্বিশ্বে আমাদেরকে খুবই হীনমন্যতা মনে করে থাকে যে তারা বাঙালি, ঠিক আছে, বাঙালি হিসেবে আমরা পরিচয় দিতে পারি না। এখন মেধার পাশাপাশি আরেকটা আমি একটু অ্যাড করি প্লিজ। দেখুন, সরকার যদি মানে এই স্টেপটা নেয় যে আমরা প্রত্যেকটা ছাত্রকে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করে দেব, তাহলে কিন্তু এই জিনিসটা হয় না। যেমন প্রত্যেকটা মানুষই হয় কি, মানে আমরা যারা ছাত্র পড়াশোনা করে বের হব, কোনো একটা জবের জন্য অ্যাপ্লাই করব, প্রত্যেকের বক্তব্য হচ্ছে তোমার এক্সপিরিয়েন্স কি। একটা নব্য বা সদ্য একটা ছাত্র যে মাত্র ক্যাম্পাস থেকে বের হয়ে এসেছে চাকরির জন্য, সে এক্সপিরিয়েন্স কোথা থেকে পাবে? কিন্তু রাজনৈতিক মতাদর্শ দেখে অবশ্যই না, ওইটা তো দেখে। আমি একটু সলিউশনের আমরা দেখেছি যে তার ইউনিয়ন থেকে, ইউনিয়ন নেতাদের থেকে, উপজেলা থেকে 100% যারা 5ই আগস্ট মানে শেখ হাসিনার ওই বাসভবনে গিয়েছিল, তারা দেখেছে কত লক্ষ ওইখানে কাগজ সিবি ছিল ওই তৎকালীন সময়ে নিষিদ্ধ ছাত্র সংগঠনের। এটা কিন্তু বাংলাদেশ কখনো ভুলতে পারবে না, এটা বাংলাদেশের ইতিহাস হয়ে আছে। মুক্তিযুদ্ধের যেমন ইতিহাস আছে, ওই ধরনের জঘন্যতম খারাপ কাজেরও ইতিহাস কিন্তু প্রমাণ কিন্তু বাংলাদেশের কাছে আছে। কিন্তু সরকার যদি চায় যে সাপোজ আমরা একটা ব্রিজ বানাবো, সেখানে বুয়েট রয়েছে, কুয়েট রয়েছে, চুয়েট রয়েছে, বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি রয়েছে, তাদেরকে এখানে জাস্ট একটু কাজ করার সুযোগ করে দেবে, তাহলে কিন্তু আর এই এক্সপিরিয়েন্সের সমস্যাটা আমাদের হয় না। সরকার যদি চায় যে আমাদের বিভিন্ন প্রকল্পের মধ্যে আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টগুলো কাজ করবে, তাহলে কিন্তু আমাদের মানে ফিল্ড ওয়ার্কে আমাদের একটা অবস্থান তৈরি হলো। এর পাশাপাশি কিন্তু এক্সপিরিয়েন্স নিয়ে কোনো ঝামেলা নেই এবং বেকারত্ব সমস্যা এই অভিশাপ থেকে আমরা মুক্তি পেতে পারি। বর্তমান শিক্ষা ব্যবস্থা কি আপনি সন্তুষ্ট? আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে, শিক্ষা ব্যবস্থা কি আপনি মনে করছেন আমরা বিশ্বের নেতৃত্বে দেওয়া? এটা কখনোই সম্ভব না। আমেরিকার মতো দেশে বারাক ওবামার মতো মানুষ, সে একটা কাজ করত বা একটা প্রোগ্রাম করত যেটাকে বলা হয় হচ্ছে মডেল ইউনাইটেড নেশন। মডেল ইউনাইটেড নেশন মানে হচ্ছে ছায়া জাতিসংঘ, ঠিক আছে, যেখানে ডিবেট করা হয়, বিভিন্ন মানে ডেলিগেটসরা থাকে, হ্যাঁ, শ্যাডো ক্যাবিনেটের মতো। আমেরিকার মতো প্রেসিডেন্ট হইতে হলে তাকে এত ধরনের মানে ধাপ প্রতি ধাপ পার হয়ে আসতে হয়েছে। বাংলাদেশ, আমরা কিন্তু যত কথা বলি না কেন, উন্নতশীল দেশে পরিণত হয়েছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত অনুন্নত। সেখানে যদি নেতৃত্ব দিতে হয়, অবশ্যই দক্ষতার কোনো বিকল্প নেই। আমরা ইতোপূর্ব 2001 থেকে 2006 সাল পর্যন্ত কিন্তু দক্ষ একজন শিক্ষামন্ত্রী পেয়েছিলাম, এটা কিন্তু অস্বীকার করার মতো কিছু নয়, যে হলো বাংলাদেশ থেকে এই নকলটাকে কিন্তু উনি একবার অ্যাবলিশ করে দিয়েছিল। কিন্তু আমি আবার একটা কথা বলে দেই, 2014 কি 15 সালে, আমার এক্স্যাক্টলি সালটা মনে নেই, তখন আমি কলেজের ছাত্র, নটরডেমে পড়াশোনা করি। আমি দেখেছি রাস্তার মধ্যে, চায়ের দোকানের মধ্যে মেডিকেলের প্রশ্নপত্র পাওয়া যাচ্ছে, ঠিক আছে, এবং সেখানে যার ন্যূনতম যোগ্যতা ছিল না, সেও কিন্তু ওইখানে মেডিকেলে চান্স পেয়েছিল, ঠিক আছে। আমি আপনার যাচ্ছি একটু মুফতি মামুন হোসেন। এটা গত পরশু দিনের একটি নিউজ, আমাদের প্রতিবেশী রাষ্ট্র নেপাল, সেখানে সমস্ত প্রাইভেট স্কুল বন্ধ ঘোষণা করছে এবং বলছে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র সাহা, আপনার জেনজি প্রধানমন্ত্রী, এখন থেকে নেপালি সরকারি স্কুলে প্রধানমন্ত্রী থেকে শুরু করে অফিসারদের বাচ্চা একই স্কুলে পড়াশোনা করবে। আজকে বাংলাদেশে কেন এই নিয়ম হচ্ছে না? আমার মন্ত্রী এমপি ছেলেরা, বড় বড় ব্যবসায়ী ছেলেরা, তারা চলে যাচ্ছে বাহিরে, তারা আমাদের স্কুলগুলোতে পড়ছে না। তার কারণে আমার শিক্ষার মান উন্নয়ন হচ্ছে না। আজকে কেন এই আমার স্কুলগুলোতে পড়ছে না? কারণ এখানে শিক্ষার মান নেই। তাহলে এইখানে শিক্ষার মান তৈরি করলে তো আমাদের বিদেশে কারেন্সি
যাচ্ছে না, প্রচার হচ্ছে না, এই বিষয়টি কেন উদ্যোগ নিচ্ছে না? আমরা ছোট্ট একটা বিরতির পর আপনার কাছে ফিরে আসব। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের আজকে ছাত্র রাজনীতি নেতৃত্ব তৈরির কারখানা নাকি সহিংসতার কেন্দ্র। আমাদের দুজন বিজ্ঞ অতিথি কথা বলছেন, তৌসিফ মোস্তফা ত্বকী, সদস্য সচিব জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটি, কথা বলছিলেন মুফতি মামুন হোসেন হাবিবি, প্রিন্সিপাল উম্মুল কোরআন মডেল মাদ্রাসা আশুলিয়া। দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম এন্টার টিভির নিয়মিত টক শো রাষ্ট্রচিন্তায়। কথা বলছিলেন আমাদের দুজন বিজ্ঞ অতিথি, ছাত্র রাজনীতির নেতৃত্ব তৈরি কারখানা নাকি সহিংসতার কেন্দ্র, এই বিষয়ে কথা বলছিলেন আমাদের অতিথিবৃন্দ। আমাদের সাথে আছেন তৌসিফ মোস্তফা ত্বকী, সদস্য সচিব জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটি। আমাদের সাথে আছেন মুফতি মামুন হোসেন হাবিবি, প্রিন্সিপাল উম্মুল কোরআন মডেল মাদ্রাসা আশুলিয়া, ঢাকা। আমরা বিজ্ঞাপনের বিরতির আগে যে আপনার সাথে কথা বলছিলাম যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হয়নি অনেকগুলো কারণ, তার মধ্যে আমার কাছে মনে হয় আপনি একমত হবেন কিনা যে বাংলাদেশের যারা এমপি মন্ত্রী আছেন, ব্যবসায়ী আছেন বা অনেক আমলাদেরও তাদের সন্তান দেশে পড়াশোনা করে না, তাই বলে সেই শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন হয়নি। একইভাবে আপনি যদি দেখেন সরকারি হাসপাতালগুলোতে আমরা চিকিৎসা নেই কারা? আমাদের মন্ত্রী এমপিরা চলে যায় সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, আপনার আমেরিকা, আপনার কানাডায় চলে যায়। তার মানে সে চিকিৎসা নেয়নি বলে তার আমার দেশের শিক্ষা স্বাস্থ্যখাতের উন্নতি হয়নি, দরদ তৈরি হয়নি। আপনি কি মনে করছেন যদি সরকার একটা আইন করে প্রত্যেককেই তার জেলাতে ওই ডিসি সন্তান পড়তে হবে, তার এলাকাতে এমপি সন্তান পড়তে হবে, এই আইন করলে কি আমার শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন হবে বলে বিশ্বাস করেন আপনি, এবং করা উচিত কিনা? অবশ্যই পরিবর্তন হবে, এই আইন করলে পরিবর্তন হবে। এবং আমি যেটা মনে করছি, এই আইন কিন্তু একটা সময় তাদের করতে হবে, না করলে ছাত্র সমাজ তাদেরকে বাধ্য করবে, এটা তাদের মনে রাখতে হবে। এটা কিন্তু 24-এর পরের বাংলাদেশ, যদিও অনেক কিছু হয়ে যাচ্ছে, অনেক দিন আন্দোলন সংগ্রাম হয়েছে, তো কিছুটা ক্লান্তিও আসছে, কিছুটা একঘেয়েমি চলে আসছে, কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ মনে রাখতে হবে, যদি এই 24-এর সবচাইতে সুবিধাভোগী হচ্ছে বর্তমানের এই সরকার যদি অতীতের এই পুরাতন রসম পরিবর্তন না করে যদি আগের মতোই চালাতে থাকে যে আমাদের পোলাপান তো বিদেশ পড়বে, অতএব আমরা পরের পোলাপানকে আমাদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে কাজে লাগাবো, তাইলে কিন্তু নতুন করে একটা জাগরণ তৈরি হতে পারে, এটা কিন্তু হতেই পারে। এজন্য আমরা এটা চাই যে অবশ্যই প্রত্যেক নেতার সন্তানেরা এই দেশে পড়াশোনা করুক। আরেকটা ব্যাপার মনে রাখবেন, আমাদের ছাত্র রাজনীতিতে একটা বড় ধরনের অ্যালার্ম হচ্ছে আমাদের এখানে চরম সহিংসতা। এই সহিংসতা কেন হচ্ছে আপনি দেখেন, আমাদের রাজনৈতিক দলের নেতাদের সন্তানেরা যদি এখানে পড়াশোনা করতো, এই বিশ্ববিদ্যালয়ে মারামারি কমে যেত। কারণ এখানে যে মারামারি হচ্ছে, পুলিশ নীরব ভূমিকা পালন করছে, ভিসি প্রক্টর নীরব ভূমিকা পালন করছে, এই দল ওই দল মারামারি করছে, তাদের সন্তানরা মারা যাচ্ছে। যখন এমপি মন্ত্রীর সন্তানেরা এখানে পড়াশোনা করতো, তারা কিন্তু নিরাপত্তা এনশিওর করতো। তাহলে মারামারিরও এটা একটা কারণ। আমাদের ছাত্র রাজনীতির বড় সমস্যা, এরা সহিংস, এরা উগ্র, এরা ভ্রান্ত, এদের ভিতরে উচ্ছৃঙ্খলতা, এদের ভিতরে কোনো নম্রতা ভদ্রতা কিছুই নেই। এটাও কিন্তু কেটে যেত যদি নেতার ছেলেরা এখানে পড়ে। ধন্যবাদ মামুন ভাই, একটা চমৎকার কথা বলছেন। আমি একটু যাচ্ছি তো কি আপনার কাছে, যে কথাটি মামুন ভাই বললেন, মূলত এমপি মন্ত্রীদের সন্তান যদি দেশে পড়াশোনা না করে দেশেই পড়াশোনা করতো প্রতিষ্ঠানগুলোতে, তাহলে সহিংসতা অনেকাংশে কমে আসতো। এখন এমপি মন্ত্রীদের ছেলেরা বিদেশে পাঠিয়ে দিচ্ছে পড়াশোনা করে, দেশে বসে আন্দোলন সংগ্রাম করে আমার আপনার সন্তান মারা যাচ্ছে, তারা এসে আবার ক্ষমতা নিচ্ছে। এই বিষয়টিকে আপনি কি একইভাবে দেখছেন কিনা, বা এটা আজকের আপনারা সরকারের একটা পার্টে আছেন, আপনি কি মনে করছেন যে এটার একটা আমূল পরিবর্তন দরকার? দেখুন,
আমরা এখন বর্তমানে আমরা বিএনপি সরকারের সাথে আমাদের বিজেপি একসাথে আমরা সরকার পরিচালনার দায়িত্ব পালন করছি। সেই জায়গা থেকে একটা কথা স্পষ্ট ভাষায় বলতে পারি যে এইটা আসলে প্রত্যেকটা আমরা যেই ক্ষমতায় থাকুক আর যেই না থাকুক না কেন, নেতার ছেলে যদি এলাকার মধ্যে থাকে, শুধু শিক্ষা প্রতিষ্ঠান না, তার সন্তানের চলাফেরার নিরাপত্তার জন্য সে এলাকার নিরাপত্তাটাও কিন্তু একবার 100% ঠিক রাখবে। ঠিক আছে, সে তার সন্তানকে মানে এমনভাবে চাইবে যে তার সন্তান খারাপ পথে যাবে না, মাদকাসক্ত হবে না, অন্যের ছেলে তার ছেলেকে নষ্ট করবে না। তার জন্য যত ধরনের আইনি মানে স্টেপ নেওয়ার দরকার সে কিন্তু সেগুলো নিবে, এবং তার সাথে তার সন্তানের পাশাপাশি সমাজের কিন্তু সে কেয়ারটা করবে অবশ্যই। আর ভাইয়ের সাথে আমি 100% একমত। ভাই খুব ভালো মতো একটা জিনিস এক্সপ্লেন করলো যে আইন করতে হবে, এবং সেটাকে কিন্তু বাংলাদেশে বহু আইন রয়েছে। আমি একজন আইনের ছাত্র হিসেবে বলতে পারি বাংলাদেশে প্রচুর পরিমাণে আইন রয়েছে, কিন্তু বস্তুত আমরা সেই আইনের কোনো ধরনের এক্সিকিউশন আমরা দেখতে পাই না। এই এক্সিকিউশনের প্রবলেমের কারণে কিন্তু বাংলাদেশে নানা ধরনের সমস্যার তৈরি, এবং সেটার দ্বারা বাংলাদেশ এখন কিন্তু ক্যান্সারে আক্রান্ত হয়ে গিয়েছে। তো কি আমরা একটা সম্পর্ক প্রশ্ন আসলে করি, এটার সাথেও রিলেটেড। খিচুড়ি রান্না করতে বিদেশে যেতে হয় নিশ্চয়ই, আপনি দেখেছেন বাংলাদেশ থেকে ছাগলের চড়ানোর প্রশিক্ষণ নিতে বিদেশে যেতে হয়, আপনার এসি ঠিক করতে চালানোর প্রশিক্ষণ নিতে বিদেশে যেতে হয়। সম্প্রতি এই সরকারের আমলেও আমরা দেখেছি ইংরেজি শিখতে থাইল্যান্ডে একটা প্রতিনিধি দল যাচ্ছে। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আমরা কি চোখে আপনি কখনো দেখেছেন শিক্ষা মানোন্নয়নের জন্য, শিক্ষাকে একটা রাষ্ট্রের মূল, সেটার মানোন্নয়নের জন্য কেউ প্রশিক্ষণে গেছে, বিদেশে সফরে গেছে? আপনার কি মনে পড়ে? যদি না যেয়ে থাকে, দুটো সম্পর্ক প্রশ্ন করছে, যদি না যেয়ে থাকে আপনার ছাত্র সংগঠন এ নিয়ে কখনো আন্দোলন করেছে কিনা, অধিকার আদায়ে আপনারা এটা নিয়ে সোচ্চার ছিলেন কিনা, যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। দেখুন, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি দেখি, যারা হচ্ছে আমলা রয়েছে তারা বিভিন্ন মানে প্রশিক্ষণের জন্য তারা থাইল্যান্ড যায়, তারা হচ্ছে ইটালি যায়, তারা আমেরিকা যায়। সেটা শুধু ওই আমলারা না, সেই ক্ষেত্রে কিন্তু পুলিশের প্রধানও যেতে পারে, আবার হচ্ছে আর্মির প্রধানও যেতে পারে, যায় তারা। এখন মানে এখানে যে মেজর যে প্রবলেমটা ছিল অ্যাকচুয়ালি যে ইংরেজি শিখতে কেন যেতে হবে, যেখানে আমাদের বাংলাদেশে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রিনাউন্ড ইউনিভার্সিটি। তার মানে এটা কি আপনি মনে করছেন যে শিক্ষাটা মূল উদ্দেশ্য নয়, সফরটা অর্থ খরচ করা, দেশের টাকা নষ্ট করা কি মূল? টাকা নষ্ট করার একটা ট্রেন্ড বিগত দিন থেকে চলে আসতেছে, যেটা রাষ্ট্রের টাকা বিদেশ ভ্রমণ, হ্যাঁ এটা ভ্রমণ করবে। একজন ডিসি কে যাইতে হবে হচ্ছে অমুক দেশে, একজন এডিসি কে যাইতে হবে অমুক দেশে, তারা একটা গ্রুপ অফ পিপল কিভাবে তারা সরকারের, দেখুন মানে প্রত্যেকটা এই ভারতীয় উপমহাদেশ বলেন আর তৃতীয় বিশ্ব বলেন না কেন, এইখানে কিন্তু সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে আমলাদের সমস্যা। কারণ প্রত্যেকটা সরকার আমরা দেখেছি নিজেদের অবস্থান তৈরি করে রাখার জন্য আমলাদের পিছনে তেল খরচ করে। এই তৈলাক্ত ভাবটা কিন্তু আমরা দেখেছি, যেটা কিন্তু এখন আমরা মানে এইখান থেকে আমরা বের হয়ে আসতে পারিনি, এই ট্রেন্ড থেকে আমরা বের হয়ে আসতে পারিনি। তবে আমি আশা করি ভবিষ্যতে এখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো। আমি আপনাকে আরেকটি প্রশ্ন করেছি, আপনার ছাত্র সংগঠন কি এই অধিকার নিয়ে, যেটা বললাম শিক্ষা অধিকার এবং প্রত্যেক এমপি মন্ত্রী ছেলের জন্য এই দেশেই পড়াশোনা করে, এই বিষয়ে কোনো সোচ্চার পদক্ষেপ নেবেন কিনা আগামীতে আপনার ছাত্র সংগঠন? আমরা অলরেডি দেখুন কোটা আন্দোলন থেকেই কিন্তু পরবর্তীতে 24-এর আন্দোলনটা হয়েছে। এই কোটা আন্দোলনের সর্বপ্রথম যে ব্যারিকেডটা ভেঙেছিল সে কিন্তু আমার সংগঠনের সভাপতি ছিল, আহ্বায়ক সাহেব ছিল, আমি কিন্তু সদস্য সচিব। উনি হয়তোবা ওই লাইনের ফার্স্টে ছিল, আমার সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আলম বাঁধন কিন্তু সেকেন্ড সারিতে ছিল, আমরা কিন্তু থার্ড সারিতে ছিলাম, নাজিমউদ্দিন ভাই কিন্তু ফোর্থ লাইনে ছিল, আমরা সবাই ছিলাম কোটার সংস্কারের মতো করে। এখন হয়তো বলতে পারেন যে বর্তমান যে এই 45 দিন বা 50 দিনে যে সরকার এসেছে, আমরা এর ভিতরে আমরা কোনো আন্দোলনে নামিনি, কিন্তু বিগত দিনে কিন্তু আমাদের অবস্থান ছিল। এবং বাংলাদেশ সরকার সে যেই হোক না কেন, আমরা জোটে যতই থাকি না কেন বা একসাথে আমাদের আপনারা এই নিয়ে সোচ্চার আওয়াজ তুলবেন, 100% সোচ্চার আওয়াজ তুলবেন এই বিষয়ে। আমরা কখনো দেখুন, আমার নেতা ব্যারিস্টার আমদালিফ রহমান পার্থ ভাই, যে তার আত্মীয় স্বজনের সাথে আপোষ করে নাই, যিনি চাইলে বাংলাদেশে সর্বোচ্চ মন্ত্রীর পদমর্যাদায় যেতে পারত, যার মন্ত্রিত্বর বয়স থাকতো 10 বছর, তিনি কিন্তু সেই লোভ ত্যাগ করেছে। আর আমরা সেই নেতার সাথে, আমরা ছোটবেলা থেকে সেই নেতাকে দেখে যে উনি পার্লামেন্টে মানুষের পক্ষ কথা বলে, তাকে দেখে আমরা রাজনীতিতে, ছাত্র রাজনীতিতে এসেছি। তো সেইখান থেকে ওই নেতার পিছনে দাঁড়িয়ে মানে সরকারের বিরুদ্ধে যদি যেতে হয় 100% আমরা যাব, সেটাতে আমার নেতার কোনো বাধা নেই। আমরা চাই
দেশ ছাত্রদের অধিকার সবসময় প্রতিষ্ঠিত হবে, সেটার জন্য। ধন্যবাদ তোকে। আমরা একটু যাচ্ছি মুফতি মামুন হোসেন হাবিবি, আমি আপনার কাছে যাব। 1000 বিশ্ববিদ্যালয় পৃথিবীতে যদি র্যাঙ্কিং হয় নিশ্চয়ই আপনি জানেন। পরিতাপের বিষয় হচ্ছে, দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় 1000-এর মধ্যে নেই। 55 বছরে এই শিক্ষা ব্যবস্থাটিকে আমরা স্টেলে সাজাতে পারিনি যে আজকে MIT বলেন, আজকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বলেন, আজকে নাসাতে যারা লিড দিচ্ছে, গুগলে সিইও হিসাবে আছে, ইনস্টাগ্রামে আছে। আপনি দেখেন ভারতের MIT থেকে পড়াশোনা করা, হার্ভার্ড থেকে। আমরা কি এই 55 বছর বয়সে একটা MITর মতো প্রতিষ্ঠান তৈরি করতে পারি না? আমরা কি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটা প্রতিষ্ঠান তৈরি করতে পারি না? এই 55 বছরের যে ব্যর্থতা, এই দায়টা আসলে কার? রাজনৈতিক হানাহানি না আন্তরিকতা, দেশপ্রেম? কি বলে মনে করছেন আপনি? না, আমরা তো তৈরি করেছি, আমরাও কিছু তৈরি করেছি। ওরা বিজ্ঞানী তৈরি করেছে, আমরা সভাপতি সেক্রেটারি তৈরি করেছি, সহসভাপতি তৈরি করেছি। আপনি চায়নায় যখন যাবেন, চায়নায় দেখবেন যে প্রতিটা অলিতে গলিতে জ্ঞান বিজ্ঞানের চর্চা, বিভিন্ন ম্যাটেরিয়ালস তারা আবিষ্কার করে, এগুলো নিয়ে তাদের চর্চা। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে, যেহেতু আজকে ছাত্র সংগঠন নিয়ে কথা, ছাত্র রাজনীতি নিয়ে কথা, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে কোন ছাত্র সংগঠন একটা বিজ্ঞান মেলা করতে পেরেছে? কোন ছাত্র সংগঠন একটা মানে কি বলে যে এই জাতীয় কোনো ফেস্টিভ্যাল, কোনো আয়োজন তাদেরকে আছে? আসলে কোনো কিছুই নাই এদের, এই জাতীয় কোনো ব্যবস্থাপনা নেই। আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে, আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আমার কাছে মনে হচ্ছে পরিকল্পিতভাবে এটাকে মানে অস্থিতিশীল করে রাখা হয়েছে। দেখেন, আমাদের শিক্ষা ব্যবস্থা, প্রথম পর্বে আমি বলেছি, আমাদের ইতিহাস স্থিতিশীল না, ইতিহাস পরিবর্তন হয়। ইতিহাস যেমন পরিবর্তন হয়, ঠিক তেমনিভাবে আমাদের টেকসই কোনো শিক্ষা ব্যবস্থা নাই। এখন একটা সরকার আসলো, মন চাইলো মোটামুটি একটা কাঠামো, একটা সিলেবাস দিয়ে দিল। এখন আরেকটা সরকার আসলো, আরেক রকম একটা সিলেবাস দিয়ে দিল। এটার কোনো ধারাবাহিকতা নাই। এমনকি আমাদের যে CGPA কিংবা আমাদের যে এই যে আমাদের যে গ্রেডিং পয়েন্ট কিংবা আমাদের যে রেজাল্ট দেওয়ার যে নিয়মটা, আপনি দেখেন এখন এই মুহূর্তে এই সরকার এমনভাবে রেজাল্ট পাবলিশ করছে, এই সরকারে এই মানে কি বলে GPA 4 যারা পাবে তাদের যে কোয়ালিটিটা, দেখা গেল যে 2005 সাল 6 মানে যখন প্রথম আসছে আর কি এটা CGPA, তখন তো GPA বলা, তাই না? তো GPA তখন দেখা গেল যে এটা 3 যিনি পাইতো, এখনকার মানে 5 এর মানে কেমন? তাহলে একটা দেশের শিক্ষা ব্যবস্থা কত রকমের ক্লাস, এই যে অবস্থাটা, এই যে ভেরিয়েশনটা, এখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো কিভাবে? আসলে কোনো পরিকল্পনাই নেই। আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে করতে হবে কর্মমুখী। এখান থেকে বের হবে, সে কাজে লেগে যাবে, সে বিদেশ কেন যাবে? এখানে আমাদের ঘরে ঘরে ইন্ডাস্ট্রি তৈরি হবে, এখান থেকে প্রোডাক্টিভ কিছু হবে। এই জাতীয় কোনো ব্যবস্থাপনা আমাদের নাই। দেখেন, আরেকটা ব্যাপার, আমাদের এই গোটা জনগোষ্ঠীর একটা বড় অংশ বাংলাদেশে কওমি অঙ্গন। আপনি খেয়াল করেছেন, প্রথম আমরা যে 3টা ভাগ আমাদের শিক্ষা ব্যবস্থা, একটা হচ্ছে জেনারেল সেকশন আছে, আরেকটা আমাদের সাধারণ মাদ্রাসা আছে, আরেকটা কওমি মাদ্রাসা আছে। সাধারণ যে মাদ্রাসা, এখানে যদিও ধরেন কমার্স নাই, সায়েন্স আছে, এখান থেকে একটা বড় অংশ মোটামুটি ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাও কিছুটা হচ্ছে মোটামুটি। কওমি অঙ্গনের মতো একটা বিশাল জনগোষ্ঠী, আপনি কি ফেলে দিতে পারবেন না তো? কোটি কোটি লোক এটার সাথে সম্পৃক্ত, অথচ এদের এখন 2-1টা সাবজেক্ট যোগ হয়েছে। এরা সমাজ বিজ্ঞান পড়ে না, এরা ভূগোল পড়ে না, এরা ইতিহাস পড়ে না, এদের অনেকে বাংলা পড়তে জানে না। কি আজব ব্যাপার! কোনো পদক্ষেপ কোন সরকার কি নিয়েছে? আপনি এদেরকে নিয়ে কি বাংলাদেশ গড়তে হবে না? আমাদের বাংলাদেশের অবস্থাটা এতটা রাজনৈতিক হয়ে গেছে, নির্ভরশীল, যে আওয়ামী লীগ আসলে মনে করে যে এই বিএনপির লোক, জাতীয় জামাত কিংবা অন্যান্য দেশ, এরা তো আর মানুষ না, এ দেশের নাগরিক শুধু আওয়ামী লীগ। বিএনপি আসলে মনে করে আমরাই তো সবকিছু, এর বাইরে তো আর কেউ থাকার অধিকার নাই। এই জায়গাটা থেকে বের হয়ে দেশের জন্য যেটা দরকার, যেমন ধরেন একটা ঘোষণায় 7টা বিশ্ববিদ্যালয়ের মানে ভিসি পরিবর্তন হয়ে গেল। কেন? এই বিশ্ববিদ্যালয়ের ভিসির কি সমস্যা হয়েছিল? এই ভিসির থেকে আমি যোগ্য ভিসি দিয়েছি কিনা। যখন রাজনৈতিক বিবেচনায় ভিসি নিয়োগ হয়, রাজনৈতিক বিবেচনায় শিক্ষক নিয়োগ হয়, সেখান থেকে আপনি ধন্যবাদ মামুন হোসেন হাবিবি, একবার চমৎকার কথা বলছেন জনাব তৌকির। যে কথাটি বললেন, রাজনৈতিক বিবেচনায় যদি শিক্ষক নিয়োগ হয়, ভিসি নিয়োগ হয়, তাহলে যা হওয়ার তাই হয়। আমরাও তাই দেখছি। আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় প্রায় 40টির মতো, বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে 110টির মতো। এতগুলো বিশ্ববিদ্যালয় থাকা সত্ত্বেও আমরা 1000 বিশ্ববিদ্যালয়ের মধ্যে আসতে পারিনি। তাহলে শিক্ষার মান নিয়ে প্রশ্ন আছে। এতে করে আমরা যদি একটু দেখি পক্ষান্তরে, যে কথাটি বললেন যে হাফেজ, নিশ্চয়ই আপনি জানেন পৃথিবীতে বেশ কয়েকবার আমাদের প্রতিযোগিতাতে বাংলাদেশের হাফেজরা প্রথম হয়েছে, সেই সুনাম কিন্তু আছে। বাট আমাদের এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান, ইংরেজি শিক্ষা, বাংলা শিক্ষা থাকার পরেও আমরা পৃথিবীতে একটি বিশ্ববিদ্যালয়ে শ্রেষ্ঠ হতে পারিনি। এই সীমাবদ্ধতাগুলো থেকে উত্তরণের পথ আপনি কি বলে মনে করছেন? দেখুন, বাংলাদেশ যদিও আমরা 24-এর আন্দোলন করেছি বৈষম্য বিরোধী একটা বাংলাদেশ তৈরি করার জন্য, ভাইয়ের সাথে ভাই খুব হৃদয় বিদারক একটা কথা বলেছে, যেটা আমি প্রতিনিয়ত ধারণ করি, যে একটি মানে যে বাংলা মিডিয়ামে পড়েছে বা ইংলিশ মিডিয়ামে পড়েছে, তারা কিন্তু গভর্নমেন্টের কাছ থেকে বৃত্তিও পায়, কিন্তু একটা কওমি মাদ্রাসার একটা স্টুডেন্ট কখনো সে কিন্তু তাকে বৃত্তি দেওয়া হচ্ছে না। এটা কিন্তু খুবই মানে
কাউমিতে কারা পড়ছে, ভালো ফ্যামিলির অনেক স্টুডেন্টরা রয়েছে, কিন্তু এখানে দেখা যায় দিন শেষে যাদের বাবা আছে অথবা মা নেই, মা আছে অথবা বাবা নেই, তারা এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশি আছে। তাদেরকে যদি অর্থনৈতিকভাবে সাহায্য করা হয়, পাঠ্যপুস্তক দিয়ে সাহায্য করা হয়, তাদের কিন্তু গুণগত মানটাকে পরিবর্তন করা সম্ভব। তাদের স্কিল ডেভেলপমেন্টের কোনো পদক্ষেপ 55 বছরে কেউই নেয়নি। আমি সেদিকে যাচ্ছি। আর শিক্ষা প্রতিষ্ঠানের মান কিভাবে হবে, যেখানে MIT-তে, হার্ভার্ডে, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তারা যখন একটা মানে ল বানায় বা মানে তারা এই জিনিসটা একটা ল নিয়ে রিসার্চ করে, সাথে সাথে তারা ফিল্ড ওয়ার্ক করে যে এটা যদি আমরা ইমপ্লিমেন্ট করি তাহলে এটা কিরকম কোন ধরনের ফিডব্যাকটা আসতে পারে। সেখানে কিন্তু বাংলাদেশে রয়েছে যে আমাদেরকে একটি মানে প্রতিনিয়ত যে আমাদের পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে, সেখানে একটা বাণিজ্য চলে যে ফর্ম ফিল আপের বাণিজ্য, তারপরে আসে সিট ফিল আপের একটা বাণিজ্য। যে যে সংগঠন, ছাত্র সংগঠন তৎকালীন সময় ক্ষমতায় থাকে তারা এটাকে পরিচালিত করবে, সিট ফিল আপ করবে। এটা আমরা দেখে এসেছি, কিন্তু আগামীতে হবে নাকি আমি সেটা নিয়ে কনফিউজড। আমি আশা করছি যাতে না হয়। বাংলাদেশ যদি বিনির্মাণ করতে হয় তাহলে এগুলো বন্ধ করতে হবে, প্রশ্নপত্র লিক এটা বন্ধ করতে হবে। এই যে ভিসি এবং টিচার নিয়োগ, দেখুন এখানে একটা কথা খুব স্পেসিফিকলি বলতে হয়। আমাদের কিন্তু মানে সবচেয়ে বড় শিক্ষক বা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি ওনার 4 জন খোলাফায়ে রাশিদিন রেখে গিয়েছিলেন, উনি ওনার আদর্শে আদর্শিত করেছিলেন। দ্যাট ইজ ওয়াই তারা 30টা বছর কিন্তু মানে আধিপত্যবাদ বা হচ্ছে তারা শাসন করতে পেরেছেন। আমি একটি কথা খুব স্পষ্ট ভাষায় বলতে চাই, সরকার প্রধান যদি ভালো হয় বা নেতা যদি ভালো হয়, ভালো মানুষ যদি নেতৃত্ব বসে, তাহলে কি হতে পারে। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ক্ষমতায় আছেন তখন এক রমণী, উনি রাত্রেবেলা বের হয়েছে বাসা থেকে। তো যখন বাসা থেকে বের হয়েছে তখন ওমর রাদিয়াল্লাহু আনহু উনি মুখের মধ্যে একটু হিজাবের মতো করে সামনে যে দাঁড়ায়, তখন তাকে প্রশ্ন করে যে তুমি এত রাত্রে বের হয়েছে, তোমার কি ভয় করে না? তখন সে উত্তর দিয়েছে যে হয় ওমর মারা গিয়েছে আর না হলে তুমি ওমর, না হলে তুমি আমার সামনে দাঁড়ানোর ক্ষমতা রাখতে পারত না। আমরা সেই রাষ্ট্র ব্যবস্থা চাই যেখানে ছাত্র ছাত্রীরা তারা সেই ছাত্রী জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যেতে ভয় পাবে না, তারা ভর্তি হতে ভয় পাবে না, কারণ তারা জানে সেখানে তারা রেপড হবে না। কিন্তু সেখানে দেখা গেছে রেকর্ড হয় 100 জনের, কিন্তু সেটার বিচার হয় না। সবচেয়ে প্রবলেমটা হচ্ছে বিচার হয় না। প্রবলেম হইতেই পারে, কিন্তু রুল অফ ল যদি দেশের মধ্যে থাকে তাহলে সেই বিচার কার্যকর হবে এবং এই ধরনের অন্যায়কে বন্ধ করা পসিবল। দেশের মধ্যে দেশের মানুষ শিক্ষার মান বাড়াতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানের মান বাড়াতে হবে, ইকুইপমেন্ট আনতে হবে এবং রুল অফ ল লাগবে ইনস্টিটিউট টু ইনস্টিটিউট, আদারওয়াইজ পসিবল না। আপনি যদি এখনো জানেন আমাদের BCS পরীক্ষা, আমাদের ডাক্তার, আমাদের ইঞ্জিনিয়ার বা বড় বড় পরীক্ষাগুলোতে এখনো প্রশ্নপত্রে আসে যে আপনার পদ্মা সেতুর দৈর্ঘ্য কত, আপনার রবীন্দ্রনাথের জন্মদিন কত, জন্মসাল কত। আচ্ছা বলেন তো, এই শিক্ষা ব্যবস্থা দিয়ে আধুনিক বিশ্বে AI যুগে চাঁদে যাওয়ার স্বপ্ন যেখানে দেখি, এই শিক্ষা ব্যবস্থা দিয়ে কি আমাদের না, আমাদের এই চেতনা ব্যবসা তো আমাদের বরবাদ করে দিয়েছে। দেখুন এইখানে চেতনা ব্যবসা তো রয়েছে। একটা পদ্মা সেতুর সম্পর্কে আসে, বাংলাদেশে এত বেশি অপ্রয়োজনীয় জিনিস দিয়ে আমরা মেনটেন হই, এত অপ্রয়োজনীয় জিনিস আমাদের থাকে। তারেক রহমান কেন, মানে তারেক রহমানের পাশে কেন ওই লোক বসলো, পার্লামেন্টে কথা থাকে এই ধরনের। তারেক রহমান কেন উইদাউট প্রোটোকলে বের হলো, এটা থাকে ট্রেন্ডিং এর বিষয়। তারেক রহমানের সাথে এতগুলো গাড়ি কেন, এটা হচ্ছে আমাদের ট্রেন্ডিং এর বিষয়। কিন্তু তারেক রহমান কয়টা ভালো কাজ করলো বা সেটাকে কিভাবে মডিফাই করে দেওয়া যায়। যে আপনি দেখুন, আমাদের এলাকার MP সাহেবকে যদি আমি প্রশ্ন করতে পারি তাহলে অর্ধেক প্রশ্ন মানে প্রবলেম সলভ। আমি যদি খালি প্রশ্ন করার অধিকারটা আমাকে দেয় সরকার, যে আমি আমার MP সাহেবকে প্রশ্ন করব যে আমি আমার কাবিখা টেন্ডারের এই জিনিসগুলো আমি কি পাচ্ছি নাকি পাচ্ছি না, জবাবদিহিতামূলক সরকার চাই আমরা। বাংলাদেশকে যদি উন্নতি করতে হয় বা ছাত্র রাজনীতি যদি করতে হয়, দেখুন নেতৃত্ব তো একটা মানে একটা ওয়াইড ম্যাটার। ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে আছি দর্শক। আমি আপনার কাছে যাচ্ছি 30 সেকেন্ডে একটু জানতে চাই, শিক্ষা আমার অধিকার। নিশ্চয়ই আপনি জানেন 5টি মৌলিক অধিকারের মধ্যে অন্ন, বস্ত্র, বাসস্থান, সর্বোপরি হচ্ছে শিক্ষা, চিকিৎসা। সেই শিক্ষা কি আজকে সেবা নাকি ব্যবসায় পরিণত হয়েছে? শিক্ষা তো তাহলে যেহেতু অধিকার, এটা সেবা হওয়ার কথা, বাট আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে ব্যবসায় পরিণত হয়েছে। সরকারের আন্তরিক উদ্যোগ আমরা গত 54 বছরও পাইনি, আগামীতে পাবো কিনা আপনি কি প্রত্যাশা করেন? এবং এই বিষয়ে, এই শিক্ষা যে আমার অধিকার, এই বিষয়ে আপনার পরামর্শ কি? আমি আমার বিশেষ করে বাংলাদেশি যত ছাত্র সংগঠন আছে, আমরা আজকের এই প্রোগ্রাম থেকে আমি
তাদেরকে আহ্বান জানাবো তারা যেন এই অধিকার যেন নিশ্চিত হয়, এ নিয়ে যেন প্রত্যেকটা ছাত্র সংগঠন অন্তত কাজ করে, যে প্রত্যেকটা গরিব অসহায় মানুষ, প্রত্যেকটা খেটে খাওয়া মানুষ সব জায়গা থেকে সবাই যেন শিক্ষার অধিকারটা পায়। আমাদের বাংলাদেশে মেডিকেল যেটা বললেন, প্রশ্ন আউট হয় মেডিকেলে, প্রশ্ন আউট হয় বড় বড় প্রতিষ্ঠানগুলোতে, তাহলে এখানে তো একটা গরিব অসহায় এর সন্তান যিনি মেধাবী সে তো বঞ্চিত হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা যেন সরকার নিশ্চিত করে। এই যে আমাদের 2001 সালের পরে যে নকলটা বন্ধ হয়েছিল, এটা কিন্তু এখন পুরোদমে চলছে একবারে বাংলাদেশে, মাদ্রাসা বলেন, স্কুল বলেন, এবং এটা কবিতে পর্যন্ত ঢুকে গেছে, যেটা কবি ছিল না। আপনার একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেখানে সেবা দেন না ব্যবসা? আমরা চেষ্টা করি আলহামদুলিল্লাহ। আপনাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার শিক্ষা প্রতিষ্ঠানে একসময় আসেন, আমরা কি সেবা দিচ্ছি নাকি ব্যবসা করছি আপনিও দেখেন। এখন তো কি একেবারে 30 সেকেন্ডে জাস্ট এই ছোট্ট যে কথাটি আসলে আমরা সর্বোপরি বলতে চাই, শিক্ষা অধিকার নিয়ে সত্যিকার অর্থে ছাত্র সংগঠনগুলো যদি কাজ করে, আমার রাষ্ট্র, আমার স্বপ্নের দেশ হয়তো পরিবর্তন হতে খুব বেশি সময় লাগবে না। বাট আমাদের শূন্যতা, আমাদের অভাব সেখানেই। ছাত্র সংগঠনগুলো প্রকৃত অর্থে ছাত্র অধিকার নিয়ে তারা কাজ করে না। আপনার ছাত্র সংগঠন সেই অধিকার আদায়ের লক্ষ্যে কি ভূমিকা রাখবে আগামী দিনে, আমরা দর্শকদের যদি আপনি আশ্বস্ত করেন। জি, অবশ্যই আমাদের বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ব্যারিস্টার আন্দালি ফরমুল পার্থ ভাইয়ের একটি সংগঠন বলা যেতে পারে, নাজির রহমান মঞ্জু স্যারের রেখে যাওয়া। এখানে আমাদের সংগঠন এই আগামী বহির্বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য ছাত্র নেতৃত্ব তৈরি করছে, যেখানে আমরা আমাদের থেকে অবশ্যই অনেক বেশি যোগ্য নেতৃত্ব তৈরি করে দিয়ে যাব, যারা হচ্ছে এই শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করতে পারে। এবং রাজনীতিটাকে শিক্ষামূলক রাজনীতি হতে হবে, ঠিক আছে? সেই রাজনীতির মধ্যে এমন থাকতে পারবে না যে আমার পিছনে স্লোগান দিতে হবে, না হলে তুমি হলে সিট পাবা না, আমার যদি তেলবাজি না করো তাহলে তুমি হচ্ছে কোনো কিছু করতে পারবা না। এখান থেকে আমার সংগঠন সবসময় কাজ করে যাবে। এবং আরেকটা জিনিস, আপনি যদি অল্প একটু সময় দিয়েছেন, আমি আরেকবার বলি, শিক্ষা ব্যবসা নিয়ে একটু কথা বলি প্লিজ। দেখুন, বিটিভির কাজ কি, বাংলাদেশ টেলিভিশনের কাজ কি? দেশকে রিপ্রেজেন্ট করা। কিন্তু তারা ইতোপূর্বে কি করে এসেছে? তারা দলের এজেন্ডা বাস্তবায়ন করে, প্লাস হচ্ছে তারা হচ্ছে ওই বেগুনের কেজি কত, লেবুর কেজি কত, এইগুলো নিয়ে থাকে। কিন্তু সেই বিটিভির যদি আলাদা একটা পোর্শন থাকে, যেখানে ক্লাস 6 থেকে শুরু করে 12 পর্যন্ত প্রত্যেকটা, তুমি বিটিভি সারা বাংলাদেশ থেকে ভালো ভালো টিচার নিয়ে আসুক, তারা হচ্ছে এখানে শিখাবে, অনলাইন প্রশিক্ষণ দিবে, দিয়ে তাহলে ভাই যে কথাটা বললো, যারা আজকে অসহায় দুস্থ টিচারের কাছে যেতে পারে না, এই শিক্ষা ব্যবসা নিয়ে যারা হচ্ছে একটা মাফিয়া জগৎ তৈরি করেছে, তখন কিন্তু সেটা ব্রেক হয়ে যাবে যদি ন্যাশনালি এটাকে এক্সিকিউট করা হয়। ঠিক আছে, বিটিভি হবে বাংলাদেশের স্টুডেন্টদের জন্য একটা আস্থার স্থান, যেখানে তারা জানে যে আজকে আমাকে বিজ্ঞান শেখানো হবে, আজকে আমাকে ম্যাথমেটিক্স শেখানো হবে, তার কোনো টিচারের কাছে যাওয়ার প্রয়োজন নেই। ধন্যবাদ তো কি আপনার চমৎকার বাস্তবতা এবং চমৎকার যে বিষয়টি তুলে ধরলেন। আমরা আশা করি সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গ যদি আমাদের এই অনুষ্ঠানটি দেখেন, নিঃসন্দেহে এই উদ্যোগটি হতে পারে আগামীর বাংলাদেশের সুবিধা বঞ্চিত অসহায় মানুষের শিক্ষার যে অধিকার সেটা নিশ্চিত হবে। দর্শক, কথা বলছিলেন আমাদের দুজন বিজ্ঞতিতে। আজকে আমাদের বিষয় ছিল ছাত্র রাজনীতির নেতৃত্ব তৈরি কারখানা নাকি সহিংসতা। আমরা সেই ছাত্র রাজনীতিকে কখনোই সহিংসতা দেখতে চাই না। ছাত্র অধিকার নিয়ে কাজ করবে, রাষ্ট্রকে এগিয়ে নেবে। আপনি সার্টিফিকেট আছে, কর্ম নেই, আপনার ডিগ্রি আছে, দক্ষতা নেই, এই শিক্ষা ব্যবস্থা দিয়ে সত্যিকার অর্থে গ্লোবালাইজেশনে এই যুগে বিশ্বকে নেতৃত্ব দেওয়া অত্যন্ত কষ্ট করবে। নিশ্চয়ই গণমানুষের এই সরকার এই বিষয়টি অনুধাবন করবেন। দর্শক, কথা বলছিলেন দুজন অতিথি, আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আমাদের সাথে কথা বলছিলেন মুফতি মামুন হোসেন হাবিবি, প্রিন্সিপাল উম্মুল কোরআন মডেল মাদ্রাসা, আশুলিয়া, ঢাকা। আমাদের সাথে কথা বলছিলেন তৌসিফ মোস্তফা তোকি, সদস্য সচিব, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটি। আমি আপনাদের সাথে ছিলাম উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা। আগামী অনুষ্ঠানে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।